আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা আমাকে অনেকেই একটা কোশ্চেন বারবারই করে থাকো, সেটা হচ্ছে কিভাবে পরীক্ষার খাতাতে প্রশ্নের উত্তর লিখলে একটু বেশি ভালো মার্কস পাওয়া যাবে, বেশি ভালো নম্বর পাওয়া যাবে। হ্যাঁ, আসলে বেশ কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন না, বেশ কিছু এখানে তোমরা আইডিয়া অ্যাপ্লাই করতে পারো, যেগুলো অ্যাপ্লাই করলে আমরা বেশ কিছু নিয়ম কানুন ফলো করলে আমরা ভালো মার্কস পেতে পারি। তো এক একটা কোশ্চেন লেখার সময় সবচেয়ে প্রথমে যেটা আমাদের জানা দরকার, আচ্ছা খুব বেসিক কিছু নিয়ম, যেমন তোমরা ধরো একটা ওয়ার্ড লিখলা, সেটা হঠাৎ ভুল মনে হচ্ছে, সেটা কেটে দিবা, এইভাবে সেইভাবে না কেটে জাস্ট মাঝখানে একটুখানি দাগ দিয়ে দাও, যাতে দেখে মনে হয় না খুব একটা কাটাকাটি, কিন্তু টিচার পড়তে গেলে এগুলো বেসিক মনে হয় তোমরা জানো। মার্জিন টানা সেটা তোমার ইচ্ছা, টানলে টানতে পারো, না টানলে না টানতে পারো। আমি কোনোদিনও মার্জিন টানিনি। আচ্ছা, এই কথাগুলো ছাড়া আমি বাকি তোমাদের কিছু এর বাইরেও আমি তোমাদের কিছু টিপস দিব। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা কোশ্চেন লেখার সময়ে, বই থেকে পড়ার সময় প্রত্যেকটা টপিকেই দেখব কিছু কিছু কি ওয়ার্ডস থাকে, অর্থাৎ কিছু কিছু মেইন শব্দ থাকে, যে শব্দগুলোকে আমাদের ব্যবহার করতে হয়। যে শব্দগুলো মানে বইয়ে ওই প্রশ্ন পড়ার সময় দেখবা তোমরা অনেকে প্রশ্ন হুবহু মুখস্থ করো, আসলে প্রশ্ন হুবহু মুখস্থ করার প্রয়োজন পড়ে না। প্রশ্নের মধ্যে থেকে, আচ্ছা আমার মনে হয় বেশ সাউন্ড আসছে, প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিছু কিছু ওয়ার্ড, যেগুলো যেমন ধরো আমি যদি ফেইরি কুইনের কথা বলি, দ্য ফেইরি কুইন, এখানে কিছু কিছু কি ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে ওখানকার ক্যারেক্টারদের নাম তো অবশ্যই, তাছাড়াও যেমন তোমার একটা মনস্টার ছিল, চাইলে কিন্তু আমরা তাকে মনস্টারই বলতে পারি, কিন্তু না, মনস্টার বলা যাবে না, ওকে দ্য মনস্টার অফ এরোরই বলতে হবে। এছাড়াও কিছু ওয়ার্ডস আছে, যেমন অনেক বড় বা বিশাল, এই শব্দটাকে আমরা বিগ বলি, লার্জ বলি না। তুমি যখন ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হোক বা থার্ড ইয়ার, যাই হোক, এ ধরনের সহজ সহজ ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওয়ার্ড ব্যবহার করা যাবে না। তুমি ব্যবহার করতে পারো ইনর্মাস, ভাস্ট, তারপর ম্যাসিভ, এই টাইপের। তাছাড়া আমরা আরও কিছু কিছু ওয়ার্ডস ব্যবহার করি, যেমন দ্য পোয়েট সেইজ ইন দ্য পোয়েম, অথবা দ্য পোয়েট টোল্ড, এই টাইপের। এই টোল্ড, সে, এগুলো নিয়ে আমি আগেও ভিডিও করেছি। এই ধরনের ওয়ার্ডস আমরা ব্যবহার করব না। আমরা এর পরিবর্তে ব্যবহার করতে পারি দ্য পোয়েট describes, তোমরা চাইলে এটা একটু নোট করে নিতে পারো। আটার্স ব্যবহার করতে পারি, UTTERS, আটার্স। আটার্স মানে হচ্ছে বলা, ডেসক্রাইব মানে বর্ণনা করা, জানো। ন্যারেটস বলতে পারি, RRATES, ন্যারেটস। তারপর আমরা বলতে পারি ডেসক্রাইবস, ন্যারেটস, আটার্স। এক্সপ্রেসও বলা যেতে পারে। তারপর এ ধরনের প্রচুর ওয়ার্ডস তোমরা কিন্তু পাবে। তো আমরা সিম্পলি সহজ সহজ ছোটো ছোটো ওয়ার্ডগুলো আমরা অবশ্যই অনার্সে এসে ওই ওয়ার্ডগুলো ব্যবহার করা বাদ দিব। আমরা একটু একটু কঠিন কঠিন ভোকাবুলারি, কঠিন না হলে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের ভোকাবুলারিগুলোকে ব্যবহার করার চেষ্টা করবো, কারণ একেবারেই সহজ ভোকাবুলারি ইউজ করলে আসলে টিচারদের চোখে সেটা লাগে। তো সেই ধরনের ইজি ভোকাবুলারিগুলো আমরা ইউজ করা বাদ দিব। তাছাড়া আমরা বেশ কিছু বেসিক ভুল করে থাকি, যেমন আমরা আলসেমি করে অনেক কবির বা কবির নাম বা কবিতার নামের বানানগুলো পড়ি না, মুখস্থ করি না। তুমি যদি শেক্সপিয়ারের নাম কখনো ভুল বানানে লিখে ফেলো, বা আলফ্রেড টেনিসনের নাম লিখতে গিয়ে তুমি যদি ডাবল এন নাকি সিঙ্গেল এন এটা যদি ভুলে যাও, এটা টিচারদের কিন্তু এটা 24 ঘন্টা মাথায় থাকে। প্রত্যেকটা কবির নাম বা বইয়ের নাম উনি দেখার সঙ্গে সঙ্গে এটা নিজের মস্তিষ্কের সাথে উনি মিলাতে পারে। অর্থাৎ এই ধরনের নামের ক্ষেত্রে, বা নাটকের নামের ক্ষেত্রে, কবিতার নামের ক্ষেত্রে, কবির নামের ক্ষেত্রে, কোনো জায়গার নামের ক্ষেত্রে, যেমন বেশ কিছু জায়গার নাম তোমরা পাবে, যেমন হার্ডফোর্ডশায়ার, এই টাইপের বড় বড় কিছু নাম আছে। তো এই ধরনের নামের কিন্তু বানান আমাদেরকে কষ্ট করে একটু মুখস্থ করেই নিতে হবে, কারণ বানান মোটেও ভুল করা যাবে না। বানান অবশ্যই কোনো লেখকের বা কোনো বইয়ের বা এই ধরনের যেগুলো ইম্পর্টেন্ট বানান আর কি, সেগুলো ভুল করা যাবে না। চেষ্টা করতে হবে নিখুঁত বানানেই লেখার, কারণ বানান ভুলগুলো আসলে এত বড় বয়সে এসে আর করা যাবে না। তাছাড়াও আমরা এই বানান, কিছু কিছু বানান আছে যেগুলোকে আসলে, যেমন একজন রাইটারের নাম ছিল হচ্ছে আকিওয়ান্ডে ওলুলে বাবাটন্ডে সোয়াইঙ্কা, নাইজেরিয়ান একজন লেখক। এখন এনার নাম তোমাকে কি করতে হবে, কষ্ট করে হলেও তোমাকে মুখস্থ করতে হবে। আরেকটা টিপস তোমাদেরকে দিব, সেটা হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবে যে আমার একটা কোশ্চেনের মধ্যে ভুল আছে। যেমন আমাদের ফোর্থ ইয়ারে একটা কোশ্চেন এসেছিল হচ্ছে আই টু স্পিক আমেরিকা। তো এর আগে আরও একটা কোশ্চেন বা কবিতার নাম এরকম স্পিক দিয়েছিল। তো আই টু স্পিক আমেরিকা ওখানে লেখা, কিন্তু বাস্তবে আমাদের এটার নাম ছিল আই টু সিং আমেরিকা।
তো অনেকেই কনফিউজড হয়ে গেছে যে ওখানে সিংটা সঠিক নাকি স্পিকটা সঠিক। এখন তুমি বলতে পারো যে ভাইয়া স্পিকটা যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমরা যদি সেটাই ব্যবহার করি তাহলে সেটা কি হবে? এখন কথা হচ্ছে প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে, সেটা ভুল থাকুক বা সঠিক থাকুক, তার দায়ভার কারুর নয়। তোমাকে তোমার বই অনুযায়ী বইয়ে কোনটা সঠিক বা বাস্তবে কোনটা সঠিক তোমাকে সেটা নিজ দায়িত্বে লিখতে হবে। অর্থাৎ প্রশ্নের মধ্যে ভুল আছে জন্য যে তুমি ভুল লিখে গেলে খাতায় স্যার তোমাকে সেটা ছাড় দিবে না, কখনোই দিবে না। প্রশ্নে ভুল থাকতেই পারে, কারণ কারণ কিছু না, তোমাকে নিজেকে জানতে হবে যে আমার বাস্তবে সঠিক কোনটা ছিল। আর এক্ষেত্রে আমাদের ইন্টারমিডিয়েট বা এসএসসিতে যেমন টিচাররা এসে বা তারা এসে ভুলগুলো সংশোধন করে দিয়ে যেত, সাধারণত অনার্স এরকমটা করা হয় না। কারণ এখানে বেশ কিছু কারণ আছে। সেটা হচ্ছে তুমি যদি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার রুমে সাধারণত ইংলিশ ডিপার্টমেন্টের টিচারদের কোনো গার্ড পড়ে না, টিচাররা পড়ে না, অন্য ডিপার্টমেন্টের পড়বে। তো তারা কখনোই এগুলোতে হেল্প করতে পারবে না। তিনি কখনোই জানেন না যে ল্যাংস্টন হিউজের কবিতার নামের মধ্যে সিং ওয়ার্ডটা ছিল নাকি স্পিক ওয়ার্ডটা ছিল, সেটা সে নিজেই জানে না। আর এই দায়িত্বটাও মূলত আসলে কারোরই না, তোমার নিজেরই দায়িত্ব। তো অবশ্যই প্রত্যেকটা টেক্সট বা প্রত্যেকটা কোশ্চেন, হ্যাঁ আরও একটা আমার মনে পড়ে গেল, তোমরা প্রত্যেকটা এগুলা মনোযোগ দিয়ে দেখে রাখবে। আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা দেখবে অনেক কোশ্চেন, ব্রড কোশ্চেন, এবং ব্রড কোশ্চেনের ক্ষেত্রে বেশি হয়। আমাদের স্টাডি গাইডে একটা কোশ্চেন দেওয়া থাকে, আরও একটা কোশ্চেন দেওয়া থাকে, অর দিয়ে আরেকটা দেওয়া, অর দিয়ে গাইডের মধ্যে তোমরা যখন পড়ো আর একটা কোশ্চেন দেওয়া, এবং সেটার অ্যান্সার একটা অ্যান্সারই দেওয়া আছে, 4-5টা কোশ্চেনের জন্যে অ্যান্সার একটা। তো আমরা অনেক সময় কি করি, আমাদের টিচাররা যে সাজেশনটা দিয়ে দেয় যে এই কোশ্চেন আসলে তুমি এই অ্যান্সারটা পড়বে বা সেট সাজেশন থেকে দেখি, এটা কিন্তু ভুলেও করা যাবে না। কারণ এই পরীক্ষাতে তোমার হয়তো বা এই কোশ্চেনটা পরীক্ষাতে আসলো, এটাও আসতে পারে। এবং অনেক সময় দেখা যায় এই কোশ্চেন এবং এই কোশ্চেন সম্পূর্ণ ডিফারেন্ট থাকে, মানে কোশ্চেন দুটো দেখে মনে হয় যেন সম্পূর্ণ আলাদা, কিন্তু বাস্তবিকভাবে ভাবতে গেলে এটার উত্তর বা বাস্তবে কোশ্চেনটা একই। এরকমটা অনেক সময়ই হয়ে থাকে। ইভেন আমরা যখন থার্ড ইয়ারে পরীক্ষা দিই তখন আমাদের খুবই আমার পছন্দের একজন টিচার রাব্বি স্যার, উনি আমাদেরকে একটা সাজেশন দিয়ে দিয়েছিলেন। তো সেখানে ওনার সাজেশন সবসময় কমন পড়তো। তো সে বছরও 5টার মধ্যে তো 5টা কমন পড়ার কথা আর কি, 3-4টে বা এরকম কিছু কমন পড়ছে। তো অনেক স্টুডেন্টই স্যারকে বলছে স্যার সব প্রশ্ন তো কমন পড়ে নাই। তখন স্যার আমাদেরকে দেখাই দিল যে দেখেন অনেকগুলো কোশ্চেনই আসলে আপনাদের কমন পড়ছে, কিন্তু আপনারা ধরতে পারেন নাই। তো যাই হোক, আমি কখনোই সাজেশন ফলো করতাম না, আমি সবসময় সম্পূর্ণ সিলেবাসের প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতাম যাতে তোমাদেরকে হেল্প করতে পারি আর কি। আমি আসলে বাসায় নিজে স্টুডেন্টসও পড়াই। তো যাই হোক, তো তোমরা কিন্তু অবশ্যই এই অর দেওয়া কোশ্চেনগুলা, তোমাকে অর কোশ্চেন যাই হোক না কেন, কোশ্চেনটা আগে পড়তে হবে। অনেকেই আছে এরকম উত্তর মুখস্থ করে, ঠাটা মুখস্থ করে ফেলে, কোশ্চেন কোনটা পড়ছে বা কোনটা মুখস্থ করছে এটা অনেকেই সেরকম গুরুত্ব দিয়ে দেখে না। এটা কিন্তু বড় একটা ভুল, বোকামির পরিচয়। তোমাকে অবশ্যই প্রশ্ন উত্তর দুটোই খেয়াল করে পড়তে হবে। তো তোমাদের আর পরীক্ষায় লেখার ক্ষেত্রে কিছু টিপস, আরও 2-1টা টিপস দিব। সেটা হচ্ছে কোটেশনস। অনেক কোটেশনস আমরা ব্যবহার করে থাকি। কোটেশন বলতে হুবহু কোনো কবিতার লাইন বা হুবহু কোনো লেখকের লেখার লাইন। এখন ধরো আমি একটা কোটেশন মুখস্থ করেছিলাম ডক্টর ফস্টাসের, যেমন ওয়াজ দিস দ্য ফেস লঞ্চড 1000 of sheep and burns the topless star of Ilium। এখন ধরো আমি পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে আমি এটা ভুলে গেছি। ওয়াজ দিস দ্য ফেস লঞ্চড 1000 of sheep, এরকম মনে আছে, বা পরেরটুকু আমার আর মনে নেই। তো আমাদের কোটেশন লেখার সময় এরকমটা কখনোই জরুরি না যে আমাকে পুরোটাই লিখতে হবে। তুমি যতটুকু পারো ততটুকু তুমি কি করবা, কোটেশন মার্কের মধ্যে লিখবা। যতটুকু তোমার মনে আছে ততটুকু তুমি কোটেশন মার্কের মধ্যে লিখবা। চাইলে তুমি ব্লু কালি দিয়ে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। অনেকে কালো কালি দিয়ে লিখে নিচে আন্ডারলাইন করে, সেটা করতে পারো। তবে অবশ্যই কোনো বই বা লেখকের সরাসরি লাইন হলে সেটাকে তুমি কোটেশন মার্ক দিয়ে লিখবা। যতটুকু তোমার মনে আছে ততটুকু, এবং পরেরটুকু তুমি মেলানোর জন্য তুমি ইনডিরেক্ট স্পিচে যেভাবে নিজে ইচ্ছা তুমি লিখতে পারো। হুবহু যে তোমাকে কোটেশন দিয়েই লিখতে হবে, আমি নিজে প্রমাণ। 4th ইয়ারে আমি প্রচুর পরিমাণ কোটেশন ব্যবহার করেছি, প্রচুর কোটেশন, এবং অবশ্যই লজিক্যাল মানে রেলিভেন্ট কোটেশন, ইরেলিভেন্ট কোনো কোটেশন ইউজ করিনি। এখানে যে আমার মার্কস খুব বেশি
ডিফার করছে তা কিন্তু না। ইভেন আমি টিচারদের সাথেও যখন কথা বলতাম যে স্যার আমাকে বা ম্যাম আমাকে কি প্রচুর পরিমাণ কোটেশন ব্যবহার করলে মার্কস বেশি দেওয়া হবে, তো ওনারা বলতো যে না, কোটেশনটা আসলে এতটাও ইম্পর্টেন্ট না। তবে তোমরা চাইলে কোটেশন লিখতে পারো, খাতার একটু গোছালো পরিপাটি মনে হয়। কিন্তু এই যে কোটেশনটার কথা বললাম, এটা যদি তুমি ধরো ভুলেই গেছো একেবারে, কিন্তু তোমার মিনিংটা মনে আছে, তখন তুমি এখানে লিখতে পারো যে ডক্টর ফস্টাস ইন দ্য মিন টাইম ডক্টর ফস্টাস সেইস, অথবা ডক্টর ফস্টাস, এই যে আমি সেইস বলে ফেলতেছি, এই ইজি ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব না। ডক্টর ফস্টাস রিমার্কস, হ্যাঁ আমরা চাইলে রিমার্ক, তারপর কমেন্টেড বা এরকম ওয়ার্ডও ব্যবহার করতে পারি। ডক্টর ফস্টাস রিমার্কস, তারপর আমি এখানে কিন্তু চাইলে ইনডিরেক্ট সেন্টেন্সের মতো এই যে ওয়াজ দিস দ্য ফেস, এই পুরো ব্যাপারটাকে, পুরো লাইনটাকে আমি নিজের মতো করে লিখতে পারি যে হি রিমার্কড অ্যাবাউট দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড হেলেন, দ্যাট ওয়াজ শি। তারপর তুমি নিজের মতো করে লাইনটাকে লিখে দিতে পারলে। হুবহু তোমাকে এই কোটেশনটা মুখস্থ করে লেখার প্রয়োজন নেই। আবার একইভাবে আমরা অনেক সময় কি করি, কোটেশন লেখার সময় একটা কবিতার ধরো গাইডের মধ্যে 6 লাইনের একটা কোটেশন দেওয়া, আমরা অনেক সময় কি করি 6টা লাইনই লেখার চেষ্টা করি। না, দরকার নেই। আমি অনেক টিচারের কাছ থেকে এটা জিজ্ঞেস করেছি, তুমি চাইলে কবিতার শুধুমাত্র প্রথম 2 লাইন বা 3 লাইন বা 4 লাইন, তারপর ডট ডট দিয়ে লাস্টের 1 লাইন বা 2 লাইন তুমি যেটা চাও লিখতে পারো। কারণ বাস্তবে এগুলো লেখার মানে হচ্ছে তুমি জাস্ট একটা রেফারেন্স দিতে চাচ্ছ তোমার খাতার মধ্যে যে হ্যাঁ এখান থেকে আমি এই ইনফরমেশনগুলো পাচ্ছি। তো তুমি যদি এরকম ইম্পর্টেন্ট যে লাইনগুলো জাস্ট 2 লাইন ডট ডট দিয়ে তুমি লিখে দাও, তাহলে তোমাকে ভালো মার্কসই দেওয়া হবে। আর আমার কথা, অবশ্যই তোমরা যদি স্যারদের সাথে যোগাযোগ থাকে, স্যারদের থেকে আরও পরামর্শ নিবে, কারণ তারা জ্ঞানী মানুষ, তাদের থেকে আমরা আরও ভালো ভালো পরামর্শ পেতে পারি। তো আজকের ভিডিও পর্যন্তই। তোমাদের জানি না ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা, লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। আল্লাহ হাফিজ।